ডক্টর ইউনূস ও দুদকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ টিউলিপের। এদিকে জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। জানাবো নগর ভবনে ইশরাক সমর্থক 2 গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী প্রতীক হিসেবে কেন শাপলার আগ্রহ এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস ও দুদকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ টিউলিপের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস টিউলিপ সিদ্দিকের সুনাম ক্ষুণ্ণ এবং যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পাঠানো একটি চিঠিতে এই অভিযোগ করা হয়েছে। অধ্যাপক ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের সুনাম নষ্ট করা ও তার জনসেবায় হস্তক্ষেপ করার উদ্দেশ্যে পুরোপুরি ভুল ও বেআইনি যে প্রচার প্রধান উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশন চালাচ্ছে তা পরিত্যাগ করার এখন সময় এসেছে। স্কাই নিউজের হাতে আসা ওই চিঠিতে টিউলিপের আইনজীবী বলেছেন, ডক্টর ইউনূস ইতোমধ্যে তার পূর্ববর্তী মন্তব্যের মাধ্যমে তদন্তকে অন্যায্যভাবে প্রভাবিত করেছেন। এতে আরও বলা হয়েছে, গণমাধ্যমে অধ্যাপক ইউনূসের দেওয়া বক্তব্য, টিউলিপের চিঠির জবাব না দেওয়া, এমনকি যুক্তরাজ্য সফরকালে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান একটি ন্যায্য, আইনানুগ এবং গুরুতর তদন্তের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। চিঠিতে আরও বলা হয়েছে, আগামী 30 জুনের মধ্যে এই চিঠির একটি পূর্ণাঙ্গ এবং যথাযথ জবাব যদি বাংলাদেশ কর্তৃপক্ষ না দেয় তবে টিউলিপ সিদ্দিক বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন। এ বিষয়ে স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ বলেন, আমি তাদের নোংরা রাজনীতির জগতে আমাকে টেনে আনতে দেব না। আমি সেই কাজটি করে যাব, সেটা করার জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে আমি নির্বাচিত হয়েছি। হ্যাম্প স্টেট এবং হাইগেটের মানুষকে প্রতিনিধিত্ব করার কাজে আমাকে কেউ থামাতে পারবে না। তাই তাদের এই রাজনৈতিক প্রতিহিংসা, অপপ্রচারণা এবং এই বিদ্বেষপূর্ণ নিপীড়ন বন্ধ করতে হবে। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং দুর্নীতি দমন কমিশনের যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করার কোনো কারণ এবং সুযোগ নেই। অন্যদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয় উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, এটি কাউকে ছোট করার জন্য করা মামলা নয়, বরং সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। তিনি বলেন, চিঠিপত্র চালাচালির মাধ্যমে মামলা নিষ্পত্তি সম্ভব নয়। আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে মামলা মোকাবিলা করতে হবে। জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 1 জুলাই দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম। এর আগে গত 17 জুন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দেয় নোটিশ জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই নোটিশ জারি করে ট্রাইব্যুনালের রেজিস্টার পত্রিকায় সেই নোটিশ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আগামী 7 দিনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য চলবে। গত 16 জুন জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 1 সপ্তাহের মধ্যে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 24 জুন এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। গত 1 জুন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেদিন আদালতে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুল সোবহান তরফদার, মিজানুর ইসলাম, যা সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। গত 12 মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। এর আগে 18 ফেব্রুয়ারি শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নগর ভবনে ইশরাক সমর্থক 2 গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ছুরি দেখিয়ে সাংবাদিককে হুমকি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেন সমর্থিত শ্রমিক দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের এক পক্ষের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স দলবল নিয়ে নগর ভবনে ঢোকার সময় শ্রমিক ইউনিয়নের আরেক পক্ষের সভাপতি আরিফ চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের নাম জানা যায়নি। সরেজমিনে দেখা যায়, দুপুর 1টার দিকে শ্রমিক দলের নেতা আরিফুজ্জামানের অনুসারী সন্দেহে নগর ভবনের এক কর্মীকে গণপিটুনি দেওয়া হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত ইশরাকের অনুসারীরা সিটি কর্পোরেশনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেশন শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পেটাতে থাকেন। এ সময় পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের কাছে ওই ব্যক্তিকে দিতে রাজি হননি ইশরাক অনুসারীরা। পরে নগর ভবনে আগত আরেক ব্যক্তিকে আরিফুজ্জামান প্রিন্সের অনুসারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পুলিশ এই দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এই বিষয়ে আরিফুজ্জামান প্রিন্স বলেন, ইশরাক হোসেন নগর ভবনের সেবা চালু করার ঘোষণা দেওয়ার পরও বহিরাগত কিছু লোকজন প্রতিদিন এসে মহড়া দিয়ে কর্মচারীদের হুমকি দিচ্ছেন, নগর ভবনে প্রবেশে বাধা দিচ্ছেন তারা। তাই আজ আমরা কর্মচারীরা একত্রে নগর ভবনে প্রবেশ করার সময় অতর্কিত হামলা চালানো হয়। এরপরেও নগর ভবনে যারা ঢুকছেন তাদের গণপিটুনি দেওয়া হচ্ছে। তবে আরিফ চৌধুরী বলেন, অন্যান্য দিনের মতো আজও তারা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বহিরাগতরা নগর ভবনে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের 8 জনকে গুরুতর আহত করেছে। এতে সংঘর্ষের ছবি আর ভিডিও করার সময় সাংবাদিকদের উপর চড়াও হন ইশরাক সমর্থকরা। নাগরিক টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান শিশিরের মুঠোফোন ছিনিয়ে নিয়ে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন ইশরাকের অনুসারীরা। এই সময় তাকে হেনস্থা করতে দেখা যায়। নির্বাচনী প্রতীক হিসেবে কেন শাপলায় আগ্রহ এনসিপির? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপি নেতাকর্মীদের অনেকেই শাপলাকে তাদের দলীয় প্রতীকের দাবিতে প্রচারণা চালাতেও দেখা গেছে। যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছেন, তবে দলটির প্রধান আগ্রহ শাপলা প্রতীকের বিপরীত প্রচারণাও চলছে অনলাইনের বিভিন্ন প্রচারণায়। এতে অনেকেই দাবি করছেন, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, সেটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। তবে এনসিপি বলছে, তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয়, জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চেয়েছে। কেন এনসিপি শাপলাকে দলীয় প্রতীক হিসেবে এতটা গুরুত্ব দিচ্ছে, এমন প্রশ্ন সামনে আসছে। বিষয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের নদী, প্রকৃতি, জলাশয়ের সঙ্গে জড়িয়ে শাপলা, যে কারণে আমরা মনে করেছি রাজনীতিতে এর প্রতিফলন থাকুক, এটা আমাদের দলীয় প্রতীক হোক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি সহ নতুন আরও প্রায় 150 রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধনের জন্য। এনসিপি শাপলা প্রতীক চেয়ে আবেদনের 3 দিন আগে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে শাপলাকে প্রতীক হিসেবে চেয়ে আবেদন করেছেন। তবে সে আবেদনে এখনো সাড়া দেয়নি ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, নতুন করে যে প্রতীকের তালিকা তৈরি হচ্ছে সেখানে যদি শাপলা আসে তখন এটা কেউ না কেউ পাবে। আমরা শাপলাকে আদৌ যুক্ত করব কিনা সেই সিদ্ধান্ত এখনো নেইনি। তবে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, 115টি নিয়ে রাজনৈতিক দলের জন্য নতুন খসড়া প্রতীক তালিকা তৈরি করা হয়েছে, সেখানে শাপলাও যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের প্রায় 4 মাস পর নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। এনসিপি আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দল নিবন্ধনের প্রয়োজনীয় সব কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেন তারা। এই আবেদনের সঙ্গে তারা দলীয় প্রতীক হিসেবে প্রথম পছন্দ শাপলা চায়। এর সঙ্গে বিকল্প হিসেবে কলম আর মোবাইল ফোনও প্রতীক হিসেবে চেয়ে রেখেছে এনসিপি। নিবন্ধনের আবেদনের পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা। সেখানে তারা দলীয় প্রতীক শাপলা নিয়ে নিজেদের আগ্রহের কথা সিইসির কাছে জানান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করছি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের মার্কা হিসেবে, গ্রাম বাংলার প্রতীক হিসেবে এনসিপি শাপলা পাবে। এত প্রতীকের মধ্যে শাপলাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নের জবাবে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা আসলে বাংলাদেশের গ্রাম বাংলাকে প্রজেক্ট করে। এনসিপি মনে করছে গ্রাম বাংলার মানুষের কাছে শাপলা ফুল অনেকটাই পরিচিত, যে কারণে তারা এই প্রতীকেই বেশি আগ্রহ দেখাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।